সবাইকে নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, বৈশ্বিক উষ্ণতা বিপজ্জনক কেন? বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ হলো গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ। যদি এই গ্যাসগুলো নিঃসরণ নিয়ন্ত্রণ করা না যায়, তবে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে। এর ফলে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে। এছাড়া লবণাক্ত পানি স্থলভাগে প্রবেশ করে পানীয় জল ও কৃষি জমিকে ক্ষতিগ্রস্ত করবে। তাই বলা যায় বৈশ্বিক উষ্ণতা মানুষের জীবন, পরিবেশ ও ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক। চেইনটা খেয়াল করো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? মেরু অঞ্চলে বরফ গলবে। মেরু অঞ্চলে বরফ গললে কি হবে? সমুদ্রের পানির উচ্চতা বাড়বে। সমুদ্রের পানির উচ্চতা বাড়লে কি হবে? দ্বীপগুলা কিংবা উপকূলীয় অঞ্চল ডুবে যাবে। তারপরে যে স্থলভাগে নোনা পানি ঢুকে আমরা যে পান করি, সেই পান করার পানির সংকট তৈরি করবে, কৃষি জমিগুলো নষ্ট করবে। সেন্ট মার্টিন প্রবাল বিলীন হওয়ার কারণ কি? সামুদ্রিক প্রবাল তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। সাধারণত নির্দিষ্ট সীমার মধ্যে পানির তাপমাত্রা থাকলেই প্রবাল স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, কিন্তু এই স্বাভাবিক তাপমাত্রা সামান্য বেড়ে গেলেও তা প্রবালের জন্য মারাত্মক ক্ষতির হয়ে ওঠে। তাই জীবন ধারণ ব্যাহত হয়। গবেষণায় দেখা গেছে 1960 সালের তুলনায় 2010 সালে সেন্ট মার্টিনের দ্বীপের প্রায় 70% প্রবাল বিলীন হয়ে গেছে। এর প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি। তাই বলা যায় বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে সামুদ্রিক প্রবাল ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ কারণ। বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়? বৈশ্বিক উষ্ণতা বলতে হচ্ছে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াটাকে আমরা বৈশ্বিক উষ্ণতা বুঝাই। বৈশ্বিক উষ্ণতা বলতে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বোঝায়। এর প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। এসব গ্যাস সূর্যের তাপ শোষণ করে, যা বায়ুমণ্ডলে আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন, শিল্প, কলকারখানা, বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়, যার কারণে বেশি পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। অন্যদিকে বনভূমি ধ্বংসের ফলে গাছপালার সংখ্যা কমে যাওয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষণ কমে যায়। ফলে বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণ বাড়তে থাকে এবং ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। মানে ব্যাপারটা হচ্ছে, পৃথিবীতে আগের গড় যে তাপমাত্রা ছিল তার থেকে যদি বেড়ে যায়, তখন সেটাকে আমরা বৈশ্বিক উষ্ণায়ন বলে থাকি। এখন এটা কেন হয়? গ্রিন হাউস গ্যাসের কারণে। মানে যে কার্বন ডাইঅক্সাইড সহ সিএফসি যে গ্যাস যেগুলো আছে, ক্লোরোফ্লোরো কার্বন, এই গ্যাসগুলো কি করে? বায়ুমণ্ডলে এরকম একটা আস্তরণ তৈরি করে। এই আস্তরণটা কি করে? সূর্যের আলো থেকে, সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসতে পারে এদের ভেদ করে, কিন্তু পৃথিবী থেকে তাপটা বের হতে পারে না এই আবরণের কারণে। তো এই যে প্রক্রিয়াটাকে আমরা গ্রিন হাউস প্রক্রিয়া বলে থাকি। তো এই গ্রিন হাউসের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এছাড়া আমরা যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন তো সিএফসি নিঃসরণের পরিমাণ বাড়তেছে, আবার বনভূমি ধ্বংস হওয়ার কারণে গাছপালা কমে যাচ্ছে। ফলে এই সিএফসি শোষণ করতেছে না, বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে কেউ শোষণ করতে পারতেছে না, যার ফলে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সুনামি বলতে কি বোঝায়? সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার সু অর্থ হচ্ছে বন্দর এবং নামি অর্থ ঢেউ। সুনামি বলতে বন্দরের ঢেউ বোঝায়। এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা সমুদ্রে উৎপন্ন হয় এবং উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। সাধারণত সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপুল পরিমাণ জলরাশি স্থানচ্যুত হয়ে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউগুলো তীরের দিকে এগিয়ে আসার সাথে সাথে আরও উচ্চ শক্তিশালী হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে পরিণত হয়। এই ধরনের ধ্বংসাত্মক সামুদ্রিক ঢেউকে সুনামি বলা হয়, যা অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। অ্যাসিড বৃষ্টি কেন হয়? ব্যাখ্যা করো। অ্যাসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি কিছু কারণ জড়িত। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি। এই সকল প্রক্রিয়ায় মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হয়, যা বাতাসে অক্সিজেন ও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এবং পরবর্তীতে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। মানে অগ্ন্যুৎপাত ঘটে, তারপরে কলকারখানা নিঃসৃত যে বিভিন্ন রকম বর্জ্য, তারপরে গাড়ির কালো ধোঁয়া, এই সমস্ত গ্যাসগুলো যখন নিঃসৃত হয়, সেগুলো নাইট্রোজেন অক্সাইড ও সালফার অক্সাইড, যা পরে কি হয়? বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মতো অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির পানির সাথে মিশে পৃথিবীতে নেমে আসে, যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হয়? প্রাকৃতিক কারণে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হতে পারে, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, তারপর বজ্রপাত, গাছপালার পচন প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোতে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়। পরে এই গ্যাসগুলো বাতাসে অক্সিজেন এবং বৃষ্টির সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে। যখন বৃষ্টি হয়, এই অ্যাসিড বৃষ্টির পানির সঙ্গে মিশে উপরের স্তরে পড়ে মাটি, জলাশয় এবং উদ্ভিদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। এইভাবে প্রাকৃতিক কারণে অ্যাসিড বৃষ্টি উৎপন্ন হয়।
ভূমিকম্প আর সুনামি তুলনা করো। ভূমিকম্প টেকটনিক প্লেটের সংঘর্ষে ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, ভূমিধস ও নবজাগতিক ঘটনা সুনামি সৃষ্টির কারণ। ভূমিকম্প যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে, সুনামি সাগরের তলদেশে সৃষ্টি হয়। এটাই হচ্ছে ভূমিকম্প। বা ভূমিকম্প সমুদ্রের তলে ভূমিকম্প হলে সেটাকে আমরা সুনামি বলে থাকি। আর হচ্ছে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে যেটা ঘটে সেটাকে আমরা ভূমিকম্প বলে থাকি। ভূমিকম্প যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সুনামি শুধুমাত্র সমুদ্রের তলদেশে হয় এবং তার উপকূলে প্রভাব বিস্তার করে বা আঘাত হানে। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।